নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কোনোদিনই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সংসদে আসছেন না, কিন্তু সেই ক্ষেত্রে ডিলিমিটেশন বিল সেটা না হয় এবারে পাশ হবে না, এবং সেই দিক থেকে সরকার অনেকটাই পিছিয়ে গিয়েছে যে ডিলিমিটেশন বিলটা আনবে না। কিন্তু তারা একটা গুরুত্বপূর্ণ বিল কিন্তু এবারে চতুর্থ সপ্তাহে আনতে পারে তেমন একটা খবর উঠে এসছে, এবং সেই বিলটা হচ্ছে FCRA। অনেকেরই সেদিকে নজর যাচ্ছে না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিল সরকার আনতে চলেছে, এবং যার জন্য কংগ্রেস পার্টি হুইপ জারি করেছে যে প্রত্যেক সাংসদকে উপস্থিত থাকতে হবে 3 দিনের জন্য। 10, 11, 12 এই 3টে দিন অবশ্যই সংসদ উপস্থিত থাকতে হবে। হুইপ জারি করা মানে আপনারা জানেন যে যা কিছুই হয়ে যাক না কেন তাকে উপস্থিত থাকতে হবে, এবং উপস্থিত যদি সে না থাকে তাহলে তার সাংসদ পদ পর্যন্ত একদম সরাসরি তার দল ক্যান্সেল করে দিতে পারে যদি উপযুক্ত কারণ না থাকে। তো সেই ক্ষেত্রে হুইপ জারি করেছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আপনাদের জানাই যে এনডিএর তরফ থেকেও কিন্তু এই যে বারংবার মঙ্গল মিলন গুলো করা হচ্ছে তার মাধ্যমে কিন্তু তারা কিন্তু সরাসরি আসতে বলেছে এই 3টে দিন। তার কারণ এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু সরাসরি এই বিলটা আসতে পারে FCRA, এবং সেটার ফুল ফর্ম হচ্ছে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। এবং সেই বিলটার ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটা আপডেট যেটা উঠে আসছে, সেটা হচ্ছে ফরেন ফান্ডিং কারা নিতে পারবে, এবং যে সমস্ত এনজিওর ক্ষেত্রে ফরেন ফান্ডিং তারা গ্রহণ করে এবং সেই এনজিও ফরেন ফান্ডিং গ্রহণ করে এনজিও গুলো চালায়, তো সেই ক্ষেত্রে এবার সরকারের হস্তক্ষেপ থাকবে। এবং সেখানেই বিরোধীদের কিন্তু বড়সড় একটা অভিযোগ থাকছে যে সরকার হস্তক্ষেপের নামে আদতে যেটা করতে চাইছে, সমস্ত যে বিভিন্ন এনজিও সম্পত্তি রয়েছে, বহু সম্পত্তি রয়েছে এক একটা এনজিও, তো সেই ক্ষেত্রে সেগুলোকে তারা নিজেদের করে নিতে চাইছে এবং দখল করতে চাইছে সরকার কোথাও গিয়ে, এবং নিজেদের কন্ট্রোলে আনতে চাইছে সম্পূর্ণ বিষয়টাকে। আপনারা জানেন এনজিওর যে মূল ভিত্তিটা সেটাই কিন্তু গভর্নমেন্টের থেকে আলাদা, অর্থাৎ গভর্নমেন্ট যে কাজগুলো করছে এনজিও তার বাইরে গিয়ে সেই কাজগুলো করছে। সেটা বাচ্চাদেরকে পড়াশোনা করানো হতে পারে, সেটা একদম খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গায় রোগের যে চিকিৎসা সেগুলো তারা করতে পারে, এবং তাছাড়াও বৃদ্ধাশ্রম চালানোর মতন কাজ সেগুলো এনজিও করে থাকে। তো সেই জায়গায় এই এনজিওর ফান্ডিং আসে ফরেন থেকে, কিন্তু সেটা কতটা বৈধ কতটা অবৈধ এবার সেগুলো সরকার দেখবে। এবং শুধু তাই নয়, যদি তারা কোনো ধরনের ইরেগুলারিটিস পায় তাহলে অবশ্যই কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত করে নিতে পারে, এবং সেখানেই কংগ্রেস পার্টি সহ বিভিন্ন যে বিরোধী দলগুলো তারা বাধা দিচ্ছে, এবং সম্পূর্ণ জায়গাটা এই মুহূর্তে কিন্তু বেশ খানিকটা ধাক্কা খাচ্ছে। সম্পূর্ণ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব, কে কি বলছেন শোনাবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। যারা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে পারেন। আপনাদের জানাই এই মুহূর্তে যে এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল 2026 যেটা, সেটার মূল জায়গাটা সেটা হচ্ছে এনজিও সম্পত্তি সরকার এখন থেকে নিয়ন্ত্রণ করবে, এবং সেই ক্ষেত্রে স্কুল, হসপিটাল এবং তার সঙ্গে বৃদ্ধাশ্রম যেগুলো, ওল্ড এজ হোম যেগুলো, এবং তার সঙ্গে বাচ্চাদের যেগুলো হসপিটাল, চিকিৎসালয়, সেগুলোকেও কিন্তু এনজিওর দ্বারা যেগুলো পরিচালিত হয় সেগুলো সরকারের দ্বারা কন্ট্রোলড হবে। এবং শুধু তাই নয়, এই নিয়ে কয়েকদিন আগে খ্রিস্টিয়ান যে মিশনারি সেখান থেকে কয়েকজন মানুষ তারা অবশ্যই এনজিও চালান, এবং প্রত্যেকে গিয়ে দেখা করেছিলেন অমিত শাহের সঙ্গে, এবং অমিত শাহকে তারা বলেছিলেন যাতে আমাদের অসুবিধা না হয়, তার কারণ আমরা সংখ্যালঘু হিসেবে আমাদের এনজিওটাকে কন্ট্রোল করি, এবং খ্রিস্টিয়ান বাচ্চারাই সেখানে থাকেন মূলত, তাই আমাদের যেন এই যে FCRA বিল সেটা আসলে অসুবিধা না হয়। তো তার পরবর্তীতে এই মুহূর্তে সরকারের মূল যে জায়গাটা সেটা দুটো পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে সরকার এনজিওর ব্যাপারে যে কোনো বিষয়ে তদন্ত করতে পারবে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা থেকে শুরু করে তাদের কে কে দানপত্র করে। অনেক এনজিও কে অনেক মানুষজন তাদের বাড়ি, যারা পরবর্তী প্রজন্ম নেই, যাদের নিঃসন্তান, এরকম বহু দম্পতি কিন্তু এনজিও কে বাড়ি দান করে যান। তো সেই ক্ষেত্রে আদৌ দান করেছেন নাকি, কি হয়েছে বিষয়টা, কিভাবে তারা সেই সম্পত্তিগুলো পেল, সেগুলো সরকার এখন থেকে সমস্ত হস্তক্ষেপ করবে এবং সম্পূর্ণটার উপর তদন্ত করবে। আপনারা বলবেন এতে তো খারাপ নয়, বিষয়টা ঠিকই, কিন্তু গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে এনজিও ফরেন যে ট্রানজাকশন গুলো হয় সেগুলোর উপর কিন্তু সরকার একদম এই মুহূর্ত থেকে পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ করবে এবং তারা যে স্বার্থে যে ফরেন মানিগুলো নিচ্ছে, ফান্ডিং গুলো নিচ্ছে, সেটা যদি ফুলফিল করতে না পারে, অর্থাৎ প্রজেক্ট ভিত্তিক টাকা আসে, অর্থাৎ ধরুন একটা এনজিও আপনারা তৈরি করলেন সবাই মিলে, 4-5 জন মিলে, কিন্তু সেই ক্ষেত্রে একটা যদি ফরেন ফান্ডিং পেতে হয় তাহলে একটা প্রজেক্ট দেখাতে হয় যে আমরা এই স্কুলের এই ডেভেলপমেন্টের কাজ করছি এবং সেই ক্ষেত্রে আমাদের এত টাকা দরকার, সেই প্রজেক্টটা পাঠাতে হয় এবং ফরেন ফান্ডিং সেখান থেকে আসে। তো সেইটা যদি ফুলফিল না করতে পারে সেই এনজিও, তাহলে কিন্তু সেই এনজিওর শুধুমাত্র তারা সেই প্রজেক্ট ক্যান্সেল করে দেবে সেরকম কিছু নয়, তাদের যাবতীয় সম্পত্তি সেটা দখল করে নেবে একদম সরাসরি সরকার, এরকম জানাচ্ছে এই এফসিআরএ বিলে। এবং সেখানেই কিন্তু কংগ্রেস পার্টি বলছে এটা সরাসরি এনজিওর যে মৌলিক অধিকার, মানুষের সেবা করার যে মৌলিক অধিকার, সেটার উপর হস্তক্ষেপ করছে সরকার, এবং সরকার সম্পূর্ণটাকে কন্ট্রোল করতে চাইছে, এবং যেটার মাধ্যমে এই মুহূর্তে সঞ্জয় সিং তিনি বলছেন যে এটা সরাসরি সংখ্যালঘুদের উপর হস্তক্ষেপ করা, সংখ্যালঘুদেরকে আরো কোণঠাসা করার চেষ্টা। ये कि इस प्रकार के वातावरण में जब माननीय गृहमंत्री और माननीय प्रधानमंत्री एक राजनीतिक हट और जिद के कारण संसद में आने को तैयार नहीं है, लोकतंत्र के मंदिर में आने को तैयार नहीं है, उस वक्त के दुराव और विश्वास के माहौल में इस प्रकार के बिलों को लाना जानबूझकर आखिरी 2-3 दिनों 4 दिनों में, मैं समझता हूँ बिल्कुल गलत कूटनीति है, बिल्कुल गलत प्रयास है और ये धौंस की राजनीति होगी। नंबर 2, कंटेंट में भी, इनके मेरिट्स में भी हमने बड़ा स्पष्ट बार बार कहा है कि ये किसी रूप से एफसीआरए के बारे में नहीं है, ये कंट्रोल फ्रीक सरकार के द्योतक हैं जो कंट्रोल एक्सरसाइज करना चाहती है हर संस्था पे, और वो हर संस्था पे कंट्रोल इसलिए करना चाहती है जिससे कि वो उनको हैरेस कर सके, उनको प्रताड़ना उनके ऊपर प्रयोग कर सके। ये आप हर सिविल सोसाइटी के अंग और वर्ग से देख रहे हैं, केरला से लेके उत्तर तक, पश्चिम से लेके पूर्व तक, और इसमें हम जब भी अगर ये सही रूप से आता है, विचार विमर्श होता है, तो उसका विरोध करेंगे। देखिए, एफसीआरए जो है वो देश भर की सामाजिक संस्थाओं को समाप्त करने की एक इनकी कोशिश है, और ख़ास तौर से जो रिलीजियस माइनॉरिटीज़ हैं उनको टारगेट करने की ये कोशिश है। तो अल्पसंख्यकों के खिलाफ ये लोग रहते हैं, सामाजिक संस्थाओं के खिलाफ ये लोग रहते हैं। इनके लिए सामाजिक संस्था मतलब है आरएसएस, राष्ट्रीय स्वयंसेवक संघ। 700 करोड़ से ज़्यादा धनराशि ओएनजीसी ने अपने सीएसआर फंड की किसको दी है? आरएसएस से जुड़ी संस्थाओं को। तो सीएसआर फंड जो इस्तेमाल हो रहा है वो आरएसएस के लिए इस्तेमाल हो रहा है, पब्लिक सेक्टर कंपनीज का। तो ये बात है। আপনারা শুনলেন এই সামগ্রিক বিষয় অভিষেক মানু সিংভি এবং সঞ্জয় সিং এর বক্তব্য, এবং আপনাদের এই মুহূর্তে শোনাই যে সরকার কি বলছে। সরকারের পক্ষ থেকে সরকার বলছে এই ধরনের ফান্ডিং গুলো যে ভারতবর্ষে আসে সেটার মাধ্যমে বিভিন্ন ধরনের একটা গুপ্তচর কিংবা ফরেন ফান্ডিং, আপনারা দেখেছেন যে এই রিসেন্টলি ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেই ক্ষেত্রে ফরেন ফান্ডিং এর কথাটা উঠে এসেছিল। সেই ফান্ডিং গুলো কে করছে সেগুলো আমাদেরকে জানতে হবে, এবং সেটা জানার জন্যই এই এফসিআরএ বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশ করার ক্ষেত্রে সরকারের প্রতিনিধি এই কথাটা বলছেন। एफसीआरए बिल बहुत महत्वपूर्ण बिल है, क्योंकि जो हम देश के अंदर पैसा ले आते हैं वो कहाँ खर्च हुआ, किस लिए खर्च हुआ, जिस प्रॉमिस यानी तो जो कहकर हम पैसा लेते हैं तो उसी अवसर पे हुआ कि नहीं हुआ, ये देखना चाहिए। ये इम्पोर्टेंट बिल है ताकि पैसा जो है डाइवर्ट ना हो और अच्छा से उसका इस्तेमाल हो। तो ये कुछ लोग नहीं चाहते हैं कि ये बिल पास हो, तो डर रहे हैं, इसीलिए तो आने को बिल आने से रोक रहे हैं। এবং এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আটকাচ্ছে এফসিআরএ বিল বলুন কিংবা ডিলিমিটেশন বিল বলুন, সেটা হচ্ছে যে এই বিলগুলো পাস করতে গেলে অবশ্যই অমিত শাহকে সংসদে আসতে হবে, কারণ এই যে ডিপার্টমেন্টটা, এই বিলটা পাস করতে গেলেও একদম সরাসরি পাঠ করতে হবে অমিত শাহকে, এবং অমিত শাহ এই মুহূর্তে চতুর্থ সপ্তাহেও আসবেন কিনা তার কোনো কিন্তু ইয়াত্তা নেই, তার কারণ 3টে সপ্তাহ কেটে গিয়েছে অমিত শাহ সংসদে
সম্পূর্ণভাবে অ্যাবসেন্ট, এবং সেই ক্ষেত্রেই এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্নভাবে একদম আমরা দেখতে পাচ্ছিলাম যে 362-তে পৌঁছে গিয়েছে সরকার, সেরকম বহু কথা চলছিল, কিন্তু একদম তামিলনাড়ুর পক্ষ থেকে ডিএমকে যারা একদম কংগ্রেসের বিরুদ্ধে, তারা দাঁড়িয়ে কিন্তু বলছে যে আমরা কোনো মতেই ডিলিমিটেশন বিলকে সাপোর্ট করব না, ইস্যু ভিত্তিক সাপোর্টও করব না। অর্থাৎ তাদের কিন্তু মেন যে দাবিটা সেটা কিন্তু একদম তামিলনাড়ুর পলিটিক্সটা তাদেরকে করতে হবে। তো তামিলনাড়ুর পলিটিক্সটা তাদেরকে যদি করতে হয় তাহলে অবশ্যই ডিলিমিটেশন বিল সেটা তাদের কাছে একটা ব্যাকফায়ার করার মতন বিষয়। তো সেই জায়গাটায় কিন্তু এই মুহূর্তে বড় সড়ো একটা ধাক্কা খাচ্ছে এনডিএ, এবং এই এফসিআর এ বিল আসুক কিংবা ডিলিমিটেশন বিল আসুক, সংখ্যার বিচারে অন্তত কিন্তু এনডিএ কোনো মতেই সেখানে পৌঁছাতে পারেনি। 319 সেখানেই কিন্তু সংখ্যাটা আটকে আছে। অর্থাৎ বহু চেষ্টা করেও ডিএমকে কিংবা সমাজবাদী পার্টি বা কংগ্রেসের পক্ষ থেকে কেউ কিন্তু কোনোভাবেই এনডিএ তে যুক্ত হওয়ার মতন যে প্রেক্ষাপট সেটা তৈরি করতে পারেনি। এখন আমরা জানি না যে শেষ পর্যন্ত এই যে সংসদে যদি ভোট হয় কোনো বিলের ক্ষেত্রে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সংখ্যা এইভাবে তারা সেট করবে কিনা যে কেউ অ্যাবসেন্ট থাকলেন এবং সেই ক্ষেত্রে সম্পূর্ণ যে লিমিটটা অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা সেটাই কমে গেল, সেটা হতে পারে, আমরা দেখবো অবশ্যই। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলছেন যে পর্যবেক্ষকরা যেটা বলছেন যে কোনো মতেই অমিত শাহ সংসদে আসবে না, তার কারণ এই মুহূর্তে তার যে চাপটা রয়েছে প্যালেট গান চালানো নিয়ে, লাঠিচার্জ করা নিয়ে, ফেন্সিং, ইলেকট্রিক ফেন্সিং ইউজ করা নিয়ে, সেটার থেকে এই কাটিয়ে তিনি এই এফসিআর এ পাশ করানোর জন্য কোনো মতেই আসবে না। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।